গভীর সন্ধ্যা, যা রাত আর সন্ধ্যার সংমিশ্রণে তৈরি হওয়া এক দীর্ঘক্ষণের অন্ধকার। আবহাওয়ার অবস্থা খুব একটা ভালো না, হালকা ঝোড়ো হাওয়া বইছে, চারিদিকে একটা গুমসো অনুভূতি হচ্ছে। খুব বেশি গরমও না, তবুও আরুর কপাল বেয়ে ঘাম গড়িয়ে পড়ছে। বিরক্তি তার সমস্ত সীমারেখা পার করে। আরু শাড়ির আঁচল দিয়ে নিজের কপালের ঘামটা না মুছে আরশিয়ানের কপালের ঘামটা মুছে দিয়েছিল। আরশিয়ানের ড্রং স্কুল থেকে ফিরতে আজ অনেকটাই লেট হয়েছে। আরু কতবার বলেছে আরশিয়ানের টিচারকে যে তিনি একটু যেন তাড়াতাড়ি ছাড়ার চেষ্টা করে, কিন্তু কে শোনে কার কথা। যখন যে তার নিজের ক্ষমতা সকলের সামনে দেখানোর সুযোগ পাই, তখন সে সেই সুযোগ কখনোই ছাড়ে না। আসার পথে আজকে আর একটাও রিকশা পায়নি, অথচ অন্যদিন এই রাস্তায় রিকশার ছড়াছড়ি। মনে হচ্ছে যেন কেউ ইচ্ছা করে রিকশাগুলোকে আটকে রেখেছে জবরদস্তি। এখন আর এত বেশি কিছু ভাবার সময় নেই, তাড়াতাড়ি বাসায় ফিরতে হবে, না হলে এক্ষুনি জোরো হাওয়া শুরু হলে ধুলোর ছড়াছড়ি হবে। বেশ পা চালিয়েই হাঁটছে আরু আর আরশিয়ান। আরশিয়ানের ছোট ছোট পা বেশি তাড়াতাড়ি চলছে না, তাই আরু মাঝে মাঝে তাগাদা দেওয়াতে আরশিয়ান তাড়াতাড়ি পা চালাচ্ছে। কিছুটা যাওয়ার পরই হঠাৎ সামনে দিয়ে বেশ কয়েকটা গাড়ির আলো ওদের চোখে পড়তেই আরশিয়ান দুহাত দিয়ে চোখ ঢেকে নিল। আরু আরশিয়ানকে কোলে নিয়ে এবার হাঁটতে শুরু করল দ্রুত পায়ে। এমনিতেও আজকে রাস্তা যেমন জনমানবহীন, তেমনি একটাও গাড়ি ঘোড়ার দেখা নেই। গাড়ি দুটি ওর কিছুটা সামনে এসে থেমে গেল। আরু গাড়িটা পার করে চলে গেল। গাড়িতে কে আছে না নেই তা এই মুহূর্তে ওর দেখার সুযোগ নেই। গাড়ির ভিতরে আরমান সাহেব বসে আছেন, ঠিকঠাক কাজ করতে পারলেই উনি সার্থক। আরমান সাহেব ফিসফিসিয়ে বললেন, শোনো মাইয়াডার কিন্তু বহুত তেজ, পুরো তার মায়ের মতো, তাই হাত ধরেটা টানাটানি করার দরকার নাই, সোজা মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করবা, দেইখো আবার মরে যেন না যাই। স্মৃতিশক্তি হারায় গেলে তো খুবই ভালো হয়, আর বাচ্চা ডারেও পারলে পিষে মেরে ফেলিও। যাও এবার, বেশি দেরি করা ঠিক হবে না, 7টায় ফ্লাইট, এখন 6:10 বাজে, বেশি লেট করা যাবে না। কথাটা বলতেই একজন লোক মোটা একটা কাঠ নিয়ে বেরিয়ে এলো। সে আগে কখনো এমন কোনো কাজ করেনি, তার কিছুটা হলেও তার হাত কাঁপছে। আরু আরশিয়ানকে কোলে নিয়ে বেশ দ্রুত গতিতেই হাঁটছে। এখান থেকে ওর বাসা আর বেশি দূর না, 15 মিনিট মতো। লোকটা গিয়ে আরুর মাথায় কাঠ মারতে গেলেই আরশিয়ান পিছন ঘুরে দেখল একটা লোক কাঠ নিয়ে মারার জন্য ছুটে আসছে। আরশিয়ান তা দেখে জোরে চিৎকার করে বলে উঠল, মাম। আরু আরশিয়ানের চিৎকার শুনে পিছন ফিরে তাকাতেই কাঠটা আরুর কান আর মুখ বরাবর এসে বাড়ি খেল, আর আরুর ডানদিকের মাথা কেটে রক্ত গড়িয়ে পড়ল, আর মুখের ডানদিকের খানিকটা জায়গা ফেটে রক্ত বেরোচ্ছে। মাথা আর গাল বেয়ে গড়িয়ে পড়া রক্তের অধিকাংশতে আরুর শাড়ির উপরিভাগ ভেসে যাচ্ছে। আরু নিমেষেই অবচেতন হয়ে গেল। শ্রবণ ক্ষমতা আদেও আছে নাকি নেই বলা মুশকিল। আরশিয়ান ও আরুর কোল থেকে ছিটকে কয়েক হাত দূরে পড়ে গেল। দাঁতের নরম মাংসের সাথে চাপ লেগে ঠোঁট মুখ কেটে গেছে। হাতের কনুইয়ের মাংস পিচের সাথে ঘষা লেগে সেখানকার নরম চামড়া মাটিতে মিশেছে। হাঁটুর কাটা জায়গাতে লাল টকটকে রক্ত ধুলো মিশে কালচে বর্ণ ধারণ করেছে। ওঠার ক্ষমতা নেই। ওপাশ থেকে আরমান সাহেবর তীব্র হুঙ্কারে লোকটা ভয় পেয়ে গেল। আরুকে খানিকটা রাস্তা মাটির সাথে ঘেষরাতে টেনে নিয়ে গাড়িতে তুলল। আরুর শরীরে রক্তক্ষরণের মাত্রা দ্বিগুণ হয়ে গেল। দেখে মনে হবে সদ্য গর্ভবতী কোনো মহিলার ব্লিডিং হচ্ছে। আরুকে গাড়িতে তুলে আরমান সাহেবের পাশে বসাতেই আরমান সাহেব আরুর রক্তাক্ত গালটা টিপে ধরলেন। এই মুহূর্তে যদি আরুর জ্ঞান থাকত তাহলে এ ব্যথা যন্ত্রণার বিতৃষ্ণায় নিজেই নিজের মৃত্যু কামনা করত। আরমান সাহেব দাঁত কিরকির করে বলল, মন তো চাইতেছে তোকে এক্ষুনি মেরে দিই, কিন্তু তোকে মারলে যে আমার পয়সা উসুল হবে না রে হারামজাদি, এই গাড়ি স্টার্ট দে। এতক্ষণে আরশিয়ান কোনো রকমে উঠে দাঁড়ানোর চেষ্টা করল। আরুকে গাড়ি করে নিয়ে চলে যেতেই আরশিয়ান দৌড়াতে গেলেই মুখ থুবড়ে মাটিতে পড়ে গেল। কষ্টে আরশিয়ানে অর্ধমৃত অবস্থা। মাটিতে পড়ে গিয়ে চোখ বুজিয়ে নিল আর গোঙাতে গোঙাতে বলল, মাম্মাম তোমাল আরশিয়ান গুড বয়, আমি আর কখনো দুষ্টামি করব না, প্রমিজ। বলে চোখ বুজিয়ে নিল। শরীর জুড়ে একরাশ বিদঘুটে ব্যথা।
ইচ্ছা করছে ক্ষতবিক্ষত চামড়াগুলো শরীর থেকে আলাদা করে দিই, তাতে যদি কষ্টটা লাঘব হয়। স্যার, 6:25 বাজে আপনি যাবেন না স্যার? আজ আপনার যাওয়া উচিত, যতই হোক এতদিনের পরিকল্পনার পূর্ণতা পাওয়ার দিন। মিহিরের কথা উপেক্ষা করে আরিশ বলল। আজকে আকাশটা বড্ড কালচে মিহির, মনে হচ্ছে এক সমুদ্র শুটিয়ে যাওয়া রক্তের প্রলেপ কেউ ভালোভাবে এই আকাশ জুড়ে লেপে দিয়েছে, কান্নাতেও যেন এ বিতৃষ্ণা কখনো মিটবে না। আরিশের ধরা গলায় বলা কথাগুলো মিহিরের মনটা ছুঁয়ে যেতেই মিহিরের বুকের ভিতর মোচড় দিয়ে উঠল। আজকে শুভ্রার কথা ওর বড্ড মনে পড়ছে। শুভ্রাকেও এই পৃথিবী ছাড়তে হয়েছিল একদল নোংরা মানুষের কারসাজিতে। কথাটা ভাবতেই ওর চোখে জল চলে এলো। নিজেকে তাড়াতাড়ি সামলে নিয়ে বলল, স্যার, আপনি আজকে ম্যাডামের সামনে নিজের পরিচয় দেবেন? আজকে আর আপনার কোনো কথা শুনছি না, ভাবুন তো ম্যাডাম ঠিক কতটা খুশি হবে। আরিশ চোখের জলটা মুছে বলল, তোমরা যাও, আমিও যাচ্ছি। আর মিনহাজ স্যারের বোধহয় শরীরটা ভালো নেই, না হলে উনিও যেতেন। যতই হোক এই কেসটার বেশিরভাগ দায়িত্বটা যে ওনার। স্যারকে আমার অনেক কিছু বলার আছে, তুমি ম্যাডামের একটু খেয়াল রেখো। আমি স্যারকে নিয়ে একেবারে আরু আর আরশিয়ানের সাথে দেখা করব। আচ্ছা স্যার। কথাটা বলে মিহির বেরিয়ে গেল। মিহির ওর ইউনিফর্মকে খুব ভালোবাসে আর প্রতিটা কাজ খুব দায়িত্ব আর নিষ্ঠার সাথে পালন করে। এই যে আরমান সাহেব, আমার 50% টাকাটা কই? আরু তো প্লেনে উঠে গেল। আরমান সাহেব ইলমাজের কাঁধে হাত রেখে বললেন, তুমি না বললে আমরা একসাথে ডিনার করব, তাহলে এত তাড়া কিসের? একসাথে দুজন একটু খানাপিনা করব, মৌজ মাস্তি হবে, তবেই না জমবে ব্যাপারটা। সেই সুযোগ কি আপনি পাবেন? ইলমাজের এমন কথা শুনে আরমান সাহেব হেসে বলে উঠলেন, তুমি ছেলেটা না বড্ড পাজি, দাঁড়াও তোমার হচ্ছে। ইলমাজ ও হাসল। ক্ষণিক থেমে ইলমাজ ঘড়ির দিকে তাকিয়ে বলল, আপনার লোকজন তো এখনো এলো না স্যার, ওনারা আপনাকে টাকা দিয়ে যাবে না? ইলমাজের কথা শুনে আরমান সাহেব ভাবুক সুরে বললেন, তাই তো এখনো এলো না। কথাটা বলতে বলতে একটা কালো পাগাবি আর চোখে কালো চশমা পরহিতা লোকটা এসে আরমান সাহেবকে জড়িয়ে ধরলেন। রাতের অন্ধকারে কালো চেহারার লোকটাকে আরো বিদঘুটে লাগছে। খানিকটা আলো ওনার মুখের ওপর পড়তেই ইলমাজ চমকে উঠল। ইনাকে খোঁজার জন্য তো সারা দেশ জুড়ে তোলপাড় হচ্ছে। ইনি তো একজন আন্তর্জাতিক আসামি, নারী পাচারের উল্লেখে ওনার নাম প্রথমে আসে। তাছাড়াও বড় বড় খুনের সাথে ওনার নাম জড়িত আছে। দেশের পুলিশ তন্নতন্ন করে খুঁজছে, ওনাকে সামনে পেলেই গুলি করে দেওয়ার অর্ডার আছে। ওনার নাম তাহির আব্বান। ইলমাজ শুধু দেখে যাচ্ছে ওদের কাজ। তাহির আব্বান ওনার কালো গভীর চোখ থেকে চশমাটা খুলে ইলমাজের দিকে তাকিয়ে আরমান সাহেবকে জিজ্ঞাসা করলেন, এই ছেলেকে এই কাজে নতুন নাকি? আগে তো দেখিনি। ইমরান সাহেব ওনার দিকে তাকিয়ে ইলমাজের প্রতি বিরক্তি প্রকাশ করে বললেন, আরে বইলেন না, আজাইরা প্যাচাল। উনি আরমান সাহেবের দিকে চোখের ইশারায় বললেন যে ইলমাজের ব্যাপারে কোনো সাহায্য লাগবে কি? ইমরান সাহেবও ইশারায় বললেন যে উনি সামলে নেবেন। তাহির আব্বানকে পিছন থেকে কেউ ডাকলেন, তা শুনে উনি পিছন ঘুরলেন। ভাইজান, প্লেনে উঠতে হইব। আরু গুডিয়া উঠেছে শয়তানি হাসি দিয়ে। আরমান সাহেব রেগে বললেন, এমন হাল করবেন যেন মরে যাই। ইলমাজ শুধু দেখছে আর মনে মনে তীব্র ঘৃণা প্রকাশ করছে। হাতে বন্দুক থাকলে আজই শুট করে দিত। এখনই আরুকে ও চোখে দেখেনি, তবে শুনেছে আরমান সাহেবের মুখে যে তার নাকি মরা মারা অবস্থা। ইলমাজ আর ধৈর্য ধরে রাখতে পারছে না। পুরো পুলিশের টিম আরু আরিশের আসার অপেক্ষা করছে। এতক্ষণ ধরে যা যা করেছে সব আরিশের কথা অনুযায়ী। না জানি আরিশ যখন জানবে যে আরুর এই বিভৎস অবস্থা, তখন কি করবে। তাহির আব্বান আরমান সাহেবের সামনে কয়েক বাক্স টাকা রাখলেন। এই নাও পুরো 5,20,00,000। খুশি হয়েও 20 লাখ দিলাম, যাও। কয়েক বছর দেশেই ফিরব না। এইবার একসাথে 35 জন চালান হচ্ছে। ব্যাপারটা বুঝতে পকরছ নিশ্চয়ই।
আরমান সাহেবের কাঁধে হাত রেখে। আরমান সাহেব মুচকি হাসলেন। তাহির আব্বান যাওয়ার আগে মুখে কালো পর্দা মতো আবরণ দিয়ে চলে গেলেন, সম্ভবত এবার প্লেনে উঠবেন। নিমেষের মধ্যেই পুরো এয়ারপোর্ট শান্ত হয়ে গেল। চারিদিকে পুলিশের গাড়ির আওয়াজ শোনা যাচ্ছে, গা থমথমে পরিবেশ, চারিদিকে পুলিশের ছড়াছড়ি। ইতিমধ্যে মেয়েগুলোকে সব উদ্ধার করেছে পুলিশ, আরও সহ ৩৫ জন ছিল। প্লেন থেকে এক একটা মেয়েকে নামানো হচ্ছে, সবাই কালো বোরখা পরে ঢাকা। তাহার আব্বান পালানোর চেষ্টা করলে পুলিশ ওনার 2 পায়ে গুলি করে। আরমান সাহেবকে ধরা হয়েছে, সঙ্গে আরও যতজন ছিল সবাইকে। আরমান সাহেব অস্বীকার করার চেষ্টা করে চলেছেন এখনও যে তিনি এ ব্যাপারে কিছু জানেন না। প্লেনের ভিতর মিহির তন্নতন্ন করে আরুকে খুঁজছে, কিন্তু কোথাও আরুকে পাওয়া যাচ্ছে না। সবাইকে রেস্কিউ করা গেছে আরু ছাড়া। আরু কোথায়? হসপিটালের বিছানায় শুয়ে আছে আরশিয়ান, গায়ের সাদা শার্টটা রক্তাক্ত, হাতে ক্যানুলা দিয়ে রক্ত দেওয়া হচ্ছে। শরীরের কাটা অংশগুলো ডক্টর ব্যান্ডেজ করে চলে গেছেন। মাঝে মাঝে আরশিয়ান কেঁপে কেঁপে উঠছে, চোখমুখ অদ্ভুত রকম পরিবর্তন হয়ে যাচ্ছে। ডক্টর বলেছেন অনেকটা ওপর থেকে ছিটকে দূরে পড়ে যাওয়াই বুকের পাঁজরে গুরুতর আঘাত। আরশিয়ানের হাতে হাত রেখে শক্ত করে বসে আছে আরিশ, আর অনবরত কাঁদছে। চোখ রক্তবর্ণ হয়ে গেছে কাঁদতে কাঁদতে, আর বিড়বিড় করে বলছে, আমার চোখ। মোপ এত চুপ কেন? এই আরশিয়ান, ওঠো পাপা, তোমার মাম্মাম তোমার জন্য কষ্ট পাচ্ছে, তুমি কিছু বলছো না কেন? আরিশের কান্না দেখে মিনহাজ সাহেব বললেন, তুমি কেঁদো না আরিশ, আমার দাদু ভাইয়ের কিছু হবে না। আর আমার মেয়েটার কি হলো এখনো তো কিছুই জানলাম না। আরুর কথা শুনে আরিশের হুঁশ আসল, সত্যিই তো মিহির আরুর এখনো কোনো খবর দিল না। তাড়াতাড়ি করে মিহিরকে কল দিল। মিহিরের পুরো পাগল পাগল অবস্থা, পুরো প্লেন তন্নতন্ন করে খুঁজেছে, কোথাও আরু নেই। এটা কি করে সম্ভব? আরিশের ফোন দেখে মিহির থরথর করে কাঁপছে। আরিশকে এখন ও কি জবাব দেবে? তার আরু পাখি যে কোথাও নেই। হন্তদন্ত হয়ে জেলের ভিতর ছুটে এল আরিশ। আরমান সাহেবকে জেলে রাখা হয়েছে, তবে আলাদাভাবে, আর বাদবাকি সবাইকেও জেলে রাখা হয়েছে। আরমান সাহেব জেলে ঢোকার পর থেকেই উন্মাদের মতো ব্যবহার করছেন, জেল থেকে পালানোর চেষ্টা করছেন, আর বারবার একই কথা বলছেন যে উনি এসব কিছুই জানেন না। বারবার আফসানা বেগমকে ডেকে দিতে বলছেন, তার স্ত্রীকে যেন ডাকা হয়। তার স্ত্রী নাকি উনার হয় হাজিরা দেবেন, এমনটাই বারবার বলে চলেছে। উনি হয়তো ভাবছেন এত বছরের সংসারের টানে নিজের স্বামীকে বাঁচানোর জন্য হয়তো উনি আসবেন আর ওনার হয়ে কথা বলবেন। আরিশ জেলের ভিতর ঢুকতে ঢুকতে আরমান সাহেবের গলার আওয়াজ পেয়েছে। ওনাকে সামনে পেলে যে কি করবে ওর নিজেরই জানা নেই। আরু হন্তদন্ত হয়ে ঢুকছে, আর ওর পিছনে মিনহাজ সাহেব ওর জোর পায়ে হাঁটছেন। মিনহাজ সাহেব ঢুকতেই সবাই ওনাকে সালাম দিলেন। প্রায় 1 মাস হল উনি এই থানার হেড হিসেবে জয়েন করেছেন। আরিশ পুরো থানা চোখ বুলিয়ে দেখল, সব আসামি এক একটা জেল জুড়ে আছে, তাদের মধ্যে আরমান সাহেবকে কোথাও পেল না। তবে একটা জেল থেকে আরমান সাহেবের গলার আওয়াজ ভেসে আসতেই আরিশ সেদিকে গেল। আরমান সাহেব আরিশকে দেখে যেন আকাশের চাঁদ খুঁজে পেলেন। আরিশকে দেখামাত্রই বললেন, আরিশ বাবা দেখো, এরা আমাকে এখানে ধরে এনেছে, আমার কোনো দোষ নেই। আমি তো এয়ারপোর্ট চত্বর দিয়ে যাচ্ছিলাম, তাই সেখানে আমার একটা ফ্রেন্ড কাজ করে, তাই ওর সাথে দেখা করতে গিয়েছিলাম, আর এরা আমাকে অপরাধী হিসাবে ধরে এনেছে। এখন তো শুনছি আমার আরু মা নাকি নিখোঁজ। কোথায় গেল আমার মেয়েটা? ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ওকে তোমরা খোঁজার ব্যবস্থা করো, তার আগে আমাকে এখান থেকে ছাড়ানোর ব্যবস্থা করো, আমার এখানে দম বন্ধ হয়ে আসছে। আরমান সাহেবের এমন কথা শুনে ইলমাজের শরীর জ্বালা দিয়ে উঠল। ইলমাজ কিছু বলতে গেলেই আরিশ ইলমাজকে থামিয়ে দিয়ে মিহিরকে ইশারায় বলল সে যেন জেলের তালাটা খুলে দেয়। আরিশের এমন ইশারাতেই আরমান সাহেব খুশিতে আত্মহারা। উনি ভাবলেন আরিশ হয়তো ওনাকে ছাড়ানোর জন্য ব্যবস্থা করছেন, কিন্তু না, মিহির দরজাটা খুলে দিতেই আরিশ ভিতরে ঢুকল। আরিশ ঠান্ডা কণ্ঠে আরমান সাহেবকে সামনের চেয়ারে বসতে বললেন। আরিশের কথা শুনে উনি আবার বলতে শুরু করলেন, দেখো বাবা, এরা তোমাকে মিথ্যা বোঝাচ্ছে,
আমার ওপর মিথ্যা দোষারোপ করছে, তাছাড়া আমি তো তোমার মামা, নিজের মামার ওপর তোমার এতটুকু বিশ্বাস নেই। আরিশ কিভাবে বলল? বিশ্বাস আছে, তাই জন্যই তো আরুকে খুঁজতে না গিয়ে আগে আপনার কাছে এলাম। চেয়ারে বসুন। আরমান সাহেবের মুখে চমৎকার এক হাসি ফুটে উঠল, নিজেকে একজন বিজয়ী ভাবছেন, সকলকে বোকা বানানোর চেষ্টা করে নিজের মাঝে রাজার রাজা ফিল আনছেন। তাড়াতাড়ি করে চেয়ারে বসে আরিশের কাছে খানিকটা ঝুঁকে বললেন, বাবা আমার জামিন হবে তো? আরিশ ওনাকে উপেক্ষা করে বললেন, আমার আরু কোথায়? আরমান সাহেব যেন এবার নিজে বোকা বনে গেলেন, এতক্ষণে তার মুখে বিজয়ী বিজয়ী যে আভাটা ছিল সেটা ক্রমশ মিলিয়ে যাচ্ছে। আরমান সাহেব থতমত খেয়ে বললেন, এটা তুমি কি বলছো বাবা? আমি আরুর কথা কি করে জানব? আমি নিজেও তো ওর খোঁজ নিচ্ছি। আরিশ আবার শান্ত কণ্ঠে বলল, আমার আরু পাখি কোথায়? আমি সত্যিই জানি না আরু কোথায়। কি বললে তুমি বিশ্বাস করবে বলো তো? কাদো কাদো ভঙ্গিতে। আরু পাখিকে কোথায় রেখেছেন বলুন, তাহলে আমি আপনার কথা একটিবার হলেও ভেবে দেখব। বলছি তো আমি জানি না আরু কোথায়, আর আমি বুঝতে পেরেছি তোমাকে দিয়ে কিছু হবে না। তুমি তোমার আফসানা আন্টির কাছে কল ধরাও তো, ওকে আসতে বলো টাকা নিয়ে, দরকার হলে উকিলের সাথে কথা বলতে বলো, আমার এখানে ভালো লাগছে না। আরিশ আর সহ্য করতে পারছে না, উঠে গিয়ে আরমান সাহেবের কান বরাবর সপাটে একটা চড় মারল। কিছুক্ষণের জন্য আরমান সাহেব থতথত হয়ে গেলেন, কানের মধ্যে শোষো আওয়াজ শুনছেন। আরিশ ইতিমধ্যে নিজের আসল রূপে ফিরে এসেছে, হাত মুঠি করে রেখেছে, কেবল মুখ বরাবর পাঞ্চ করা বাকি। কিছুটা সময় পর আরমান সাহেব মাথা ঝাঁকালেন, এক কানে কিছু শুনতে পারছেন না। আরিশের দিকে আবুল হয়ে তাকাতেই আরিশ ওনার মুখ বরাবর পাঞ্চ করল, সাথে সাথে ওনার একটা দাঁত ভেঙে মাটিতে পড়ে গেল, আর একটা দাঁত ভেঙে ঠোঁটের সাথে আটকে গিয়ে ফোঁটের নরম মাংস ফেটে রক্তবার হচ্ছে। এগুলো আরু আর আরশিয়ানের প্রতি হওয়া অন্য এর প্রতিশোধ। ওনার মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে। আরমান সাহেবের ওনার মুখের রক্ত দেখেই ওনার কলিজা কেঁপে উঠল। সোজা হয়ে উঠতে গেলেই আরিশ ওনাকে মেঝেই ফেলে ওনার বুক বরাবর পাঞ্চ করতেই আরমান সাহেব আহহ করে চেঁচিয়ে উঠলেন। আরিশ ওনাকে বেশ কয়েকটা ঘুষি মারল। ওনার অবস্থা কাহিল, ওনার আর উঠে দাঁড়ানোর ক্ষমতা নেই, আধমরা অবস্থা। আরিশ আর গোটা চারেক ঘুষি দিল এই ওনার জীবন সংকটে পড়বে। আরিশ ওনার মুখে বেশ কয়েকটা ঘুষি দিতেই ওনার দাঁতের পার্টি নড়বড়ে হয়ে গেল, কথা বলার ক্ষমতা বোধহয় হারিয়েছেন। আরমান সাহেব মাটিতে কাতরাচ্ছেন, ওনার সারা শরীর জুড়ে রক্ত। এতদিন উনি যা পাপ করেছেন সেগুলির কাছে এটা যেন খুবই নগণ্য একটা ব্যাপার। মিহির ওনার অবস্থা দেখে ভয় পেয়ে গেল। আরিশ বেধড়ক মেরাই চলেছে, বাইরে ওনার তীব্র আর্তনাদ স্পষ্ট। মিহির তাড়াতাড়ি আরিশের কাছে ছুটে গিয়ে বলল, স্যার ওনাকে আর মারবেন না, আর মারলে অবস্থা খারাপ হয়ে যাবে। আরিশকে ওনার থেকে সরিয়ে আনলেন। আরিশ ওর চোখের কোনো বেয়ে গড়িয়ে পড়া জলটা শার্টের হাত দিয়ে মুছে বাইরে বেরিয়ে গেল। ইলমাজ আরিশের জন্য অপেক্ষা করছিল। আরু কোথায় থাকতে পারে বা আরুকে কে নিয়ে যেতে পারে সে নিয়েই কথা বলছিল মিনহাজ সাহেবের সাথে। আরিশ জেলের বাইরে বেরিয়ে গাড়িতে মাথা ঠেকিয়ে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠল। চোখ দিয়ে অঝোর ধারায় জল গড়িয়ে পড়ছে, বাঁচার ইচ্ছেটুকু আর ওর মাঝে নেই। আরিশের কান্নার আওয়াজ শুনে আবির গাড়ি থেকে বেরিয়ে এলো, দেখল আরিশ কাঁদছে। আরিশকে আগে এতটা ভেঙে পড়তে আবির দেখেনি। আবির গিয়ে আরিশকে জড়িয়ে ধরে বলল, স্যার আপনি কাঁদবেন না, আপনাকে কাঁদলে একদম ভালো লাগে না, আর আরশিয়ান ঠিক হয়ে যাবে, মাম ও ফিরে আসবে। আরিশ আবিরের কাঁধে হাত রেখে বলল, এত বছর পর আমি আবার আমার আরু পাখিকে হারিয়ে ফেললাম। কেন আবির তুমি বলতে পারো? আমি ওকে সুরক্ষা দিতে পারলাম না, আগলে রাখতে পারলাম না নিজের কাছে। আমি সত্যিই খুব খারাপ, এই পৃথিবীর নিকৃষ্ট একজন। আমি ওকে ভালোভাবে রাখতে পারিনি, ওকে বড্ড কষ্ট দিয়ে ফেলেছি। আমার আরু পাখি কোথায় আবির? ওকে আমি এখন কোথায় খুঁজব? ওকে না পেলে আমি আর বাঁচব না। চিৎকার করে কাঁদতে কাঁদতে
স্যার ম্যাডাম ঠিক ফিরে আসবে, আপনি চিন্তা করবেন না, আর তাছাড়া আপনি ভেঙে পড়লে আরশিয়ানকে কে দেখবে বলুন তো। স্যার আপনি কান্নাকাটি বন্ধ করুন, পুলিশেরা ম্যাডামকে খুঁজছে, ম্যাডাম ঠিক ফিরে আসবে, আপনি দেখবেন। আর আপনি এখন আরশিয়ানের সাথে দেখা করতে যাবেন, চলুন। আরিশ এবার দৃঢ় কণ্ঠে বলল, কোথাও যাব না আমি, কোথাও না। আরিশিয়ানকে দেখতে যাবেন, চলুন। যতক্ষণ না আমি আমার আরু পাখিকে খুঁজে পাব ততক্ষণ আমার কোনো প্রিয়জন নেই, আমি একা, শুধু আমার আরু পাখি, আমি তার, আর কারোর না। কথাটা বলে আরিশ পাগলের মতো করে টলমল হয়ে রাস্তা দিয়ে হাঁটতে লাগল। আরিশ রাস্তা দিয়ে হাঁটছে আর বিড়বিড় করছে, আমার আরু পাখি শুধু আমার, শুধু আমার। মিনহাজ সাহেব, ইলমাজ এবং মিহির বাইরে এসে দেখলেন আবির একা দৌড়িয়ে আছে, আরিশ কোথাও নেই। আরিশ কোথায়? ইলমাজ, চলে গেছেন, তবে কোথায় বলে যাননি। মিহির দীর্ঘশ্বাস নিয়ে বলল, ওনার বাসায় যাবেন, ওনাকে একটু একা ছেড়ে দেওয়া ভালো, আরুষিকে খুঁজে পেতে ওনার মানসিকভাবে বিশ্রামের প্রয়োজন। মিনহাজ সাহেবের মাথায় অনেক কিছু ঘুরপাক খাচ্ছে, মেয়েকে খোঁজার জন্য সর্বস্ব দিয়ে চেষ্টা করছেন, সফল যে ওনাকে হতেই হবে। আমি আরশিয়ান দাদুভাইয়ের কাছে যাই, ওর শরীরটা খুব খারাপ, আমার মেয়েকে আমি খুঁজে বার করবই। কথাটা বলে ফুপিয়ে কেঁদে দিলেন উনি। আরিশ যখন ওনাকে বলেছেন যে আরু ওনার মেয়ে, তখন ঠিক কতক্ষণ যে আরিশের হাত ধরে উনি কেঁদেছিলেন সেটা বলার মতো না। সুন্দর জীবন যাপনের মুখাপেক্ষী সকলেই অপেক্ষা করার কেবল একটা ভালো দিনের। জেলের ভিতরকার মোটা মোটা রডগুলো দুই হাতে শক্ত করে চেপে ধরে আছে আরিশ, চোখে লাল আভা যেন আগুনের ফুলকি ঝরছে। সবাই আরিশের দিকে উৎসুক হয়ে তাকিয়ে আছে, সবার মনে একটাই প্রশ্ন যে আরিশের প্রতি করা অভিযোগের সত্যতা ঠিক কতটা। সবার দৃষ্টি আরিশের উপর স্থির, আরিশ রীতিমতো গম্ভীর হয়ে রয়েছে, কারোর প্রশ্নের কোনো উত্তর দিচ্ছে না। আরিশ উত্তর দিল না হয় কিছু একটা সিদ্ধান্ত নেওয়া যেত। তাহির আব্বানকে খুনের অভিযোগে আরিশকে জেলে ভরা হয়েছে, আর এই বিষয় নিয়ে শোটা খবরের চ্যানেল সহ মিডিয়াতেও তোলপাড়। টিভির ব্রেকিং নিউজ। কিছুক্ষণ আগে জাতীয় দলের আসামি তাহির আব্বানকে নারী পাচার কাণ্ডে যুক্ত থাকার দরুন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়। তাহির আব্বান সহ আরও 15 জনকে আটক করেছে পুলিশ, তাদেরকে আপাতত জেলে রাখেছে, কোর্ট তাদের বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। কিন্তু ইতিমধ্যেই জানা গেছে যে পালানোর চেষ্টা করলে পুলিশ তার পায়ে সহ হাতে গুলি করে আটক করেন। হসপিটালে ভর্তি থাকাকালীন তাকে খুন করা হয়। সিসিটিভি ফুটেজ, খুনির ছবি স্পষ্ট, আসামিকে আপাতত গ্রেফতার করা হয়েছে। এতটা বলার পর রিপিট করে হসপিটালের সিসিটিভি ফুটেজ দেখানো হচ্ছে, যেখানে পরিষ্কার দেখা যাচ্ছে তাহির আব্বানের রুমে আরিশ ঢুকছে, তবে তারপর হঠাৎই ফুটেজ অফ হয়ে যায়। মিডিয়ার অতিরিক্ত প্রচারে তারা তুমুল চেষ্টার মাধ্যমে এটা আবিষ্কার করেন যে আসামি ইচ্ছাকৃত সিসিটিভি বন্ধ করে দিয়েছে। এইটুকু শুনতাই আবির ফোনটা অফ করে দিল। সোশ্যাল মিডিয়াতে এইসব খবরের ছড়াছড়ি। আরিশ শুধু শুনছে কিন্তু কিছু বলছে না। আরিশের সামনে মিনহাজ সাহেব গালে হাত রেখে বসে আছেন, আবির মাথা নিচু করে আছে। মিহির আরশিয়ানের কাছে। আরশিয়ানের অবস্থা ভালো নয়, হঠাৎ করে নাকি বুকে ব্যথা শুরু হয়েছে তার। এই এত ছোট বয়সে এত কষ্ট কি করে সহ্য করছে ছেলেটা? হঠাৎ মিনহাজ সাহেব মুখ খুললেন, এভাবে আর কতক্ষণ আরিশ? এভাবে চলতে থাকলে না তোমার কোনো ব্যবস্থা হবে আর না আমরা এক ধাপ এগোতে পারব। এরকম হলে তো মিডিয়া ধরাকে সরা জ্ঞান করে বসবে, আরও আজেবাজে জিনিস রটাবে। আরশিয়ানের অবস্থা ভালো নয়, ওর তোমাকে প্রয়োজন। আরিশ মুখ খুলল, যা হচ্ছে হতে দিন, শুধু আমার একটু সময় চাই। মিনহাজ সাহেব বিরক্ত হয়ে বললেন, এখন তোমার সময় লাগবে। এটা বললে আমি মেনে নিলেও কি আরও সবাই মেনে নিবে? কি চাইছোটা কি তুমি? ঠিক রে, কিছু বলছো না আবার? এটুকু বলে মিনহাজ সাহেব থেমে গেলেন, পুনরায় ওনার মাথায় হাত। আরিশ কোনোভাবেই কিছু বলছে না যে আসলে কি হয়েছে।
হঠাৎ আরিশ বলে উঠল, আঙ্কেল, আই নিড ইউর হেল্প, উড ইউ হেল্প মি? মিনহাজ সাহেব এবার একটা স্বস্তির নিঃশ্বাস নিয়ে বললেন, আমি তো এতক্ষণ ধরে এই কথাটাই শুনতে চাইছিলাম, কিন্তু তুমি তো বলছিলেই না। এখন কুইকলি বলো কি হেল্প লাগবে। আই এম রেডি টু ডু ইট। আরিশ মুচকি হেসে বলল, ওয়েট সাম মিনিট, আর কিছুক্ষণ পর বলছি। বাইরে এক ভদ্র মহিলার চিল্লাপাল্লার আওয়াজ জেলের ভিতরে আসছে আর তা সবাই শুনতে পাচ্ছেন। মিনহাজ সাহেব বা আরিশ দুজনের কারোরই বুঝতে অসুবিধা হল না যে কে হতে পারে। আফসানা বেগম এসেছেন আরিশের সাথে কথা বলতে। একজন পুলিশ কনস্টেবল এসে মিনহাজ সাহেবকে বললেন, স্যার, আসামির সাথে একজন কথা বলতে এসেছেন। আসামি শব্দটা শুনে আরিশ চোখটা বন্ধ করে নিল আর লোহার রডটা শক্ত করে চেপে ধরল। রাগে ওর সারা শরীর জুড়ে অদ্ভুত শিহরণ বয়ে যাচ্ছে, তবু এখন নিজেকে সামলানোর প্রয়োজন। মিনহাজ সাহেব সেই কনস্টেবলকে ধমকে বললেন, এখন থেকে কি তোমরা বিচার করবে কে আসামি কে আসামি না? তোমার সাহস হয় কি করে ওকে আসামি বলার? যাও, আর ওনাকে ডেকে আনো। যা জানো না তা নিয়ে কখনো কোনো মন্তব্য করবে না। সরি স্যার, বলে কনস্টেবলটি মাথা নিড়িয়ে চলে গেল। উনি চলে যেতেই 1 মিনিটের মধ্যেই আফসানা বেগম অনেকটা দৌড়াতে ছুটে এলেন। মিনহাজ সাহেব এক নজরে আফসানা বেগমের দিকে তাকিয়ে আছেন, এখনও ওনার মাঝে সেই পুরনো মাধুর্য উনি খুঁজে পান। আফসানা বেগম মিনহাজ সাহেবকে এখনও দেখেননি, আরিশকে দেখতে পেয়ে আরিশের কাছে ছুটে গেল। কাঁদো কাঁদো হয়ে বলল, আমার আরু কোথায় আরিশ? আমার মেয়ে কোথায়? আমার মেয়েকে তুমি ফিরিয়ে আনো। কথাটা বলে আরিশের সামনে হাউহাউ করে কাঁদতে শুরু করলেন। আরিশ ওনার দিকে দৃষ্টি সহির করে বলল, আরু আছে, কোথাও আছে, যেখানেই থাক আল্লাহ ওকে ঠিক আমার কাছে ফিরিয়ে দেবেন, আমার বিশ্বাস। আরিশের এমন শান্ত ভঙ্গিমার কণ্ঠ শুনে আফসানা বেগম তেতে উঠলেন। আজ তোমার এত বড় একটা ভুলের জন্য আমার মেয়ে নিখোঁজ, আরশিয়ান হসপিটালে শয্যাশায়ী। না জানি আমার মেয়েটা এখন কি অবস্থায় আছে, আর তুমি খুন করেছ কেন? খুন করে লাভটা কি হলো? খুন করে এবার জেলে পচে মরবে, কে ছাড়াবে তোমাকে? কে? পিছন থেকে মিনহাজ সাহেব বলে উঠলেন, আমি ছাড়াবো। আরিশ আমার ছেলের মতো, আর তার সাথে আমার জামাই, সে তুমি মানো আর না মানো। আফসানা বেগম মিনহাজ সাহেবের দিকে ভেজা চোখে তাকালেন, আজও ওনার চোখে আগের মতো একই ভালোবাসা দেখতে পাচ্ছেন। উনি ভাঙা ভাঙা গলায় বললেন, আমি অতশত কিছু জানি না, আমি আমার মেয়েকে ফিরে পেতে চাই। কথাটা বলে উনি শাড়ির আঁচল দিয়ে মুখটা চেপে কাঁদতে কাঁদতে বেরিয়ে গেলেন। পুরনো প্রেম ফিরে পেতে চাইলে তার কষ্টটা হবে ভয়ঙ্কর। আফসানা বেগম চলে যেতেই মিনহাজ সাহেব বললেন, আমি আজও বুঝি না ও কেন এভাবে আমার থেকে পালানোর এত চেষ্টা করে। আমি মকুনুষটা কি খুব খারাপ? আরিশ ওনার কথা শুনে হো হো করে হেসে বলল, মেবি আপনি পুলিশ, তাই চোরের মন সবসময় পুলিশ পুলিশই হয়, সেটা নিশ্চয়ই খুব ভালো করেই জানেন। আরিশের এমন ঘোরপ্য চের কথা বোঝার ক্ষমতা আজ অবধি কারোর হয়নি, আর কখনো হবে বলে মনেও হয় না। মিনহাজ সাহেবের থতমত মুখ দেখে আরিশ বলল, স্যার, আমার জামিন চাই। কিন্তু এভাবে যে সম্ভব না আরিশ, আইনের চোখে তুমি অপরাধী। এভাবে নিমেষেই জামিন আমি দিতে পারি, কিন্তু অন্যরা কি মেনে নেবে? আমার 2 ঘন্টার জন্য জামিন চাই স্যার, আর শুধু তো আমি একা যাব না, গোটা পুলিশ বাহিনীকে আমার সাথে যাওয়ার অনুরোধ জানাচ্ছি। তাই যত তাড়াতাড়ি ব্যবস্থা করবেন ততই ভালো। আমার আরু পাখি অনেক কষ্ট পাচ্ছে, আর আমার ছেলেটাও। মিনহাজ সাহেব অবাক হয়ে বললেন, তুমি জানো আরু মা কোথায়? হয়তো জানি। মিনহাজ সাহেব আবেগের বশে কান্না করে ফেললেন। আমি এক্ষুনি সবকিছুর ব্যবস্থা করছি, আমরা সবাই যাব, অপরাধীর শাস্তি হবে ইনশাআল্লাহ। আরিশ শুধু মুচকি হেসে মেঝেতে বসে পড়ল, চোখজোড়া বন্ধ করে ওর মায়াবতীর মুখটা মনে করতে লাগল, আর ভাবতে লাগল, এত বছর পর আরিশকে ফিরে পেয়ে আরও কি পাগলামইটা না করবে।
ওকে দেখেই ছুটে জড়িয়ে ধরবে আর কাপা কাপা কণ্ঠে বলবে ভালোবাসি। আরিশের দুচোখের কোনো বেয়ে নোনা জল গড়িয়ে পড়ল, সেগুলো হাত দিয়ে মুছে দেওয়ার বৃথা চেষ্টা আরিশ কখনোই করবে না। অনিকা খান আর সানা তাদের মোনাজাতে আরিশ আর আরুকে রেখেছে, দুচোখের জল এক করে ফেলছে নামাজের পাটিতে, অঝোর ধারায় আল্লাহর কাছে সকলের হেফাজত আর সুস্থতা কামনা করছে। আহান মেয়েকে ধরে আছে, আর একের পর এক কল করেই চলেছে এখানে সেখানে, মুখ দিয়ে ঘাম টুপিয়ে টুপিয়ে পড়েছে। তার বাবা যা পাপ কাজ করেছে তার জন্য ওর কোনো অনুতাপ নেই, কারণ অপরাধীর জন্য কষ্ট পাওয়া বৃথা, যে কিনা তার প্রিয়জনের পরোয়া না করে প্রিয়জনেরই ক্ষতি করার চেষ্টা করেছে। অপরাধীরা কখনো কারোর আপন হতে পারে না। আরু আর আরিশের খোঁজ চালাচ্ছে ক্রমাগত, মাথার ঘাম পায়ে ফেলে। অনিকা খানকে আরিশ কথা দিয়ে গেছে যে আরুকে ও ফিরিয়ে আনবে, না হলে কখনো ও আর ফিরবে না। ছেলে বৌমা আর নাতির জন্য চোখের জল ফেলছে উনি। সানা ও ক্রমাগত দোয়া করেই চলেছে সকলের জন্য। শরীরের মধ্যে তীব্র এক জ্বালা দগদগ করে উঠতেই আরুর ঠোঁট দুটো কেঁপে কেঁপে উঠল, হাত দুটোকে যেন কেউ জুতো দিয়ে ক্রমাগত পিষে দেওয়ার মতো যন্ত্রণায় ছটফট করছে। মুখের বামদিকের অংশটাই মরিচ ছড়িয়ে দেওয়ার মতো অসম্ভব জ্বালা, তার মাঝে ওর ছোট্ট জাহানটা ধুকপুক করছে। মৃত্যু যন্ত্রণা ঠিক কতখানি সেটা ও জানে না, তবে সারা ক্ষতেপূর্ণ দগদগে শরীর নিয়ে বেঁচে থাকার যন্ত্রণাটা ঠিকই অনুভব করতে পারছে। ডানদিকের চোখের কোনোটা খানিকটা থেতলে গিয়ে সেখানকার রক্তমাংস শুকিয়ে গিয়ে এক হয়ে আটকে গেছে, যাতে করে ডানদিকের চোখটা ভালোভাবে খুলতে পারলেও বামদিকের চোখটা খুলতে বাধা পাচ্ছে। কোনো ক্রমে পিটপিট করে তাকালো আরু, অনুভব করছে যে হাত দুটো আর পুরো শরীরটা কাঠের কোনো চেয়ারে কেউ শক্ত করে আষ্টেপৃষ্ঠে বেঁধে রেখেছে। শরীরটা নাড়ানোর ক্ষমতাটুকু ওর নেই। এখন মনে হচ্ছে চোখটা না খুলে বৃথা তাকানোর চেষ্টা না করলেই ভালো হতো, তাহলে হয়তো এতটা ব্যথা অনুভব করতে হতো না। শরীর থেকে রক্তের কালচে আভার তীব্র বিদঘুটে গন্ধ ছড়িয়ে যাচ্ছে চারিদিকে, রক্তগুলোও শুকিয়ে গিয়ে বাদামি বর্ণ ধারণ করেছে। চোখ খুলতেই আরশিয়ানের সেই হাসি মুখটা ভেসে উঠতেই আরও একটু মুচকি হাসল, তবে তা অন্যদিনের মতো এত প্রাঞ্ছলভাবে নই, কারণ আজ যে ওর শরীরের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ ওর প্রতি তীব্র অভিমান মেটাতে ব্যস্ত। হাসিটুকু বেশিক্ষণ মুখে ধরল না, তার আগেই কানে ভেসে আসতে লাগল মহিলার কণ্ঠস্বর। আওয়াজটা যে অত্যন্ত আবেগঘন, মুহূর্তেই কোনো মহিলার মুখ থেকে বেরিয়ে আসে তা আর আরুর বুঝতে বাকি রইল না। আরুর গা ঘিন ঘিন করতে লাগল, এ কোথায় এনেছে ওকে? মহিলার কণ্ঠস্বরটা আরুর খুব চেনা, যাকে বলে খুবই চেনা, তবে এই মুহূর্তে ওর মস্তিষ্ক আর কাজ করছে না, শরীর ঘিন ঘিন করছে। বুঝতে বাকি রইল না এটা একটা পতিতালয়। বেশ কয়েক মিনিট ধরে আরুর কানে আওয়াজটা ভেসে আসছে, আর হঠাৎই আওয়াজটা থেমে গেল। আরুর গলাও ইতিমধ্যেই শুকিয়ে এসেছে। ঠিক কত ঘণ্টা বা কতদিন আগে যে জল খেয়েছে তাও ও জানে না। তবে নিমেষেই কারোর জুতোর টাকটাক আওয়াজ আরুর কানে হালকা ভেসে আসতেই আরুর কলিজা কেঁপে উঠল। কেউ যে খুব করে ওর দিকে এগিয়ে আসছে আরুর বুঝতে বাকি নেই। আরু বিশ্বাসঘাতকতা নামক জিনিসটাকে খুব করে ভয় পাই। সেই ভয়টা আরও দৃঢ় হয় যখন জানতে পারে যে আরমান সাহেব ওর বাবা হয়ে ওকে পাচার করতে চেয়েছিল। এতদিন কেবল শুনে এসেছে প্রিয়জনের থেকেই নাকি বিশ্বাসঘাতকতা বেশি হয়, তা ঠিক কতটা সত্য আরু এখন বোঝে, কিন্তু যখন বুঝল তখন হয়তো অনেকটা দেরি হয়ে গেছে। পায়ের আওয়াজটা আরও গাঢ় হতে লাগল, যার অর্থ মানুষটা ওর খুব কাছে চলে আসছে। আরু মাথা নিচু করে নিল। এই মহিলা কে, আর ওকেই কেন বা এখানে নিয়ে এসেছে? কি তার স্বার্থ? এই হাজারো প্রশ্ন মাথায় আসছে, তবে এটুকু জানে যে ও মরলে তার আগে সব প্রশ্নের উত্তর জেনেই মরবে। আরু মাথা নিচু করে হালকা চোখে তাকিয়ে দেখল। হাঁটুর ওপরে একটা ওয়েস্টার্ন ড্রেস পরা, পায়ে বেশ অনেকটা বড় হাইহিল, তবে পায়ের গঠন প্রকৃতিতে খানিকটা হলেও বয়সের ছাপ বিদ্যমান। বাকি তার চেহারাটুকু আরু এখন দেখবে না, তাই চোখ খিচে বন্ধ করে রাখল। মহিলাটা এসে আরুর গালদুটো শক্ত করে চেপে ধরতেই আরুর সমগ্র শরীর কেঁপে উঠল, তীব্র যন্ত্রণা আর বিশ্বাসঘাতকতা। মহিলাটা উদ্ভট কণ্ঠে বলে উঠল, আরু, কেমন আছিস মা? কণ্ঠস্বর শুনে আরুর কলিজা কেঁপে উঠল। তিনি আর কেউ না, ওর মা আফসানা। আরু হালকা চোখে ওনার দিকে তাকালো। ওনার চোখের কাজল লেপটানো,
ঠোঁটের লিপস্টিকটা মুছে হালকা হয়ে গেছে, যেন কেউ সেই ঠোঁট জোড়া দখল করে রসনা তৃপ্ত হয়েছে। গায়ের ছোট পোশাকটাতে শরীরের প্রায় বেশিরভাগ অংশই দেখা যাচ্ছে। আরুর চোখ দিয়ে টপটপ করে জল গড়িয়ে পড়ছে, ভাঙা ভাঙা গলায় ডেকে উঠল, আম্মু। বিশ্বাসঘাতকতা করল আরুর মা আরুর সাথে। আজ বুঝছে খুব প্রিয় কেউ বিশ্বাসঘাতকতা করলে তার কষ্টটা ঠিক কতখানি। আরুর গলার আওয়াজ ক্ষীণ, সব সত্যের মুখোমুখি হওয়াতে বাকশক্তির ক্ষমতাও যেন হারাচ্ছে, নয়তো জোর গলায় চেঁচিয়ে বলত যে, আমি জানি আম্মু তুমি মিথ্যা বলছ, তুমি আমার সাথে কখনো এমনটা করতেই পারো না। কিন্তু কিসের ওপর ভিত্তি করে ও এই কথাগুলো বলবে? ওর আম্মুর হয়ে কোনো সত্যের বাণী ও গাইবে, যেখানে ওর আম্মু নিজেই প্রমাণ করলেন যে উনি একজন পতিতা, আর নিজের মেয়ের এই চরম দুর্দশা উনি নিজেই টেনে এনেছেন। আরুর চোখ বেয়ে নোনা জল গড়িয়ে পড়ছে, চোখ বন্ধ করে মাথা নিচু করে আছে, সবটা যেন সামলে ওঠার চেষ্টা করছে। আসলেই কি এই দিনটা দেখার খুব প্রয়োজন ছিল? হঠাৎই নাকে এক উগ্র আর বিদঘুটে গন্ধ আসতেই আরু চোখ খুলে পিটপিট করে তাকালো, চোখের পলকে অশ্রুসিক্ত নোনা জলগুলি বিদ্যমান। সামনে তাকাতেই অদ্ভুত রকম এক গা ঘিনঘিনিয়ে ওঠা অনুভূতি হল, আফসানা বেগম মদ্যপান করছেন। কই আগে তো কেউ ওনাকে এভাবে দেখননি? প্রশ্নটার একটাই উত্তর, যে আগে হয়তো আরুকে দেখিয়ে বিশ্বাসঘাতকতা করার প্রয়োজন পড়েনি, তা হয়তো এতদিন যে এভাবেই উনি প্রিয়জন হয়ে ক্ষতি করার চেষ্টা করে এসেছেন। আরু ভাঙা গলায় বলল, আম্মু তুমি এগুলো কবে থেকে খেতে শুরু করলে, আর তোমার এই আচরণ এত উগ্র আর অদ্ভুত কেন? আফসানা বেগমের চোখ লাল, একরাশ বিতৃষ্ণার ছায়া ছেয়ে যাচ্ছে তার চোখে। উনি এবার একটা বাঁকা হাসি দিয়ে বললেন, এগুলো যে অমৃত তা তুই কি করে বুঝবি? আরু আর সহ্য করতে পারছে না, ও ভাবছে ওর আম্মু হয়তো অবুঝের মতো সবকিছু করছে, তাই ভাবল বেশি নরম হয়ে কথা না বলে যদি একটু রাগ আর তেজ নিয়ে কথা বলে, তাহলে যদি উনি মুখ খোলেন। এই শিক্ষা ও আফসানা বেগমের থেকেই পেয়েছে। উনি সবসময় বলতেন যে, আরু মা তুই যখন তোর নজরে কাউকে দুর্বলভাবে দেখবি তখন তার মধ্যে তুই অনেক কমতি লক্ষ্য করবি, তখন যদি তোর তার সত্যতা জানতে হপু তাহলে তার ওপর নিজের সমস্ত আক্রোশ ঢেলে দিবি, তাহলে সে খানিকটা নরম সুরে সব বলতে বাধ্য হবে। আরুও ঠিক সেই জিনিসটাই কাজে লাগানোর চেষ্টা করল। আরু তেজ নিয়ে বলল, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ না আম্মু? এমন করছো কেন আমার সাথে? কি এমন ক্ষতি করছি আমি? কথাটা ওনার কানে যেতেই উনি যেন আরও বেশি পরিমাণ তেতে গেলেন, হাতে থাকা কাচের গ্লাসে পরিপূর্ণ মদটা আরুর মুখে ছুঁড়ে মারলেন। মুখের বাম পাশের কাটা জায়গায় তরল মদ্য গড়িয়ে গড়িয়ে পোড়ায় জায়গাটা যেন পুড়ে যাওয়ার মতো যন্ত্রণা হয়ে উঠল। আরুর খুব ইচ্ছা করছে গলা ছেড়ে চিৎকার করতে, হাতটা খোলা থাকলে হয়তো মুখের সেই অংশের চামড়া খুবলে খুবলে নিজেই তুলে ফেলত। এত জ্বালা যন্ত্রণা আর সহ্য করা যায় না। আরু যন্ত্রণায় আ করে চেঁচিয়ে উঠল। আফসানা বেগম হাতের গ্লাসটা দূরে ছুঁড়ে মারলেন, নিমেষেই ঝনঝন শব্দে ভেঙে গুড়িয়ে গেল মাটিতে। উনি আরুর এই তীব্র আর্তনাদ থামাতে আরুর মুখটা শক্ত করে চেপে ধরলেন। বেশ কয়েকক্ষণ আরু বাঁচার জন্য ছটফট করতে লাগল। কিছুক্ষণ পর উনি আরুকে ছেড়ে দিয়ে ঠাস করে ওর মুখে চড় মারলেন। একদম চুপ, একজন পতিতার মেয়ে হয়ে এত গলার জোর কিসের? জানিস না পতিতাদের কাঁদতে মানা? আরু জোরে জোরে চেঁচিয়ে কাঁদছে, এই যন্ত্রণার চেয়ে যেন মৃত্যু অনেক সুখের মনে হতে লাগল আরুর কাছে। আফসানা বেগম আরুর চুলের মুঠি ধরে বললেন, আজ তোর জন্য আমি আজ এই পতিতা, শুধু তোর জন্য। তোর বেঁচে থাকার কোনো অধিকারই নেই। বলে আরুর চুল ছেড়ে দিয়ে ওর মুখের সামনে মুখ নিয়ে গিয়ে বললেন, আজ আমি পতিতা হয়েও তোকে রক্ষা করতে পারিনি। দেখলি তো আপনজন বিশ্বাসঘাতকতা করলে কেমন লাগে। আমার সাথেও যখন বিশ্বাসঘাতকতা করেছিল আমার বাবা, তখন আমারও এমনটাই হয়েছিল। যাকে তুই নিজের প্রিয়জন মনে করিস তারা তোকে প্রয়োজন ছাড়া অন্য কোনো নজরে ভ্রূণাক্ষরেও দেখে না। আরুর কাঁদছে, অঝোর ধারায় কাঁদছে। আরিশ চলে গেলেও এতটা কষ্ট পায়নি যতটা না আজ পাচ্ছে।
আফসানা বেগম পুরনো সব কথা আরুকে শোনাতে লাগলেন। আরমান খান যাকে তুই নিজের জন্মদাতা বলে মনে করিস সে তোর কেউ না রে, কেউ না, তোর বাপ তো অন্য কেউ, তুই যার সন্তান। তুই যখন 1.5 মাস আমার গর্ভে তখন তোর আসল বাবা মিনহাজ রহমান সে চিটাগাং যায় কাজের সূত্রে। মিনহাজ সাহেবের নাম শুনে আরু চমকে গেল। উনি আরুর বাবা, আরুর নিজের বাবা। এক এক করে আরু সব জানছে কিন্তু মাঝপথে এখন ও কিছু বলবে না, নয়তো শেষ হয়েও সবটা শেষ হবে না এমন একটা পরিস্থিতির তৈরি হবে। আমাকে জোর করে বিয়ে করে আরমান, তখন আহানের বয়স 5, তুই 1.5 মাস আমার গর্ভে। মিনহাজ আর আমার দীর্ঘ 6 বছরের সুখের সংসার। পুলিশ হওয়ায় কাজের সূত্রে প্রায় বাইরে থাকতে হতো তাকে, তবে আমি ব্যতীত কখনো কোনো দ্বিতীয় নারীর দিকে তাকাইনি। কিন্তু আমি কি করলাম? কথাটা বলে উন্মাদের মতো হাসতে লাগলেন উনি। পরক্ষণেই আবার হাসি থামিয়ে নিজে থেকেই বলতে শুরু করলেন। উনি সেবার চিটাগং যান 5 মাসের জন্য। আরমান আমাকে পছন্দ করত আমাদের বিয়ের আগে থেকেই। আমার বাবা বরাবর লোভী একজন মানুষ ছিলেন। ওনার এমন বহু কুকর্মের কারণে আমার আম্মু ওনাকে ছেড়ে চলে গিয়েছিলেন। আমাকে নিয়ে যেতে গেলেও তার, আফসানার বাবক, জোড়াজুড়িতে পারেননি। আমার আম্মু খুব ভীতু একজন মহিলা ছিল। টাকা পয়সা, কূটনীতি এই জিনিসগুলোকে বড্ড ভয় পেতেন। আমার আম্মু বাধ্য হয়েছিলেন আমাকে ওনার কাছে একা ছেড়ে চলে যেতে। মিনহাজের সাথে বিয়ের আগে আরমান আমার বাবার কাছে আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল, কিন্তু তখন তার আর্থিক অবস্থা খুব একটা ভালো না থাকার দরুন উনি আরমানের সাথে আমার বিয়ে দেননি। দেখাশোনা করে মিনহাজের সাথে আমার বিয়ে দেন। সে প্রতিষ্ঠিত একজন, তাই আমার বাবার শেষ বয়সে টাকা পয়সার যে কোনো অভাব হবে না সেটা উনি ভালোই জানতেন। মিনহাজের বড্ড শখ ছিল আমাদের দ্বিতীয় সন্তান মেয়ে হবে, আর তার নাম রাখবে আরুষি। আরুষি কথার অর্থ হল সূর্যের আলোর ছটা, যা সবাইকে অন্ধকার থেকে আলোর দিশা দেখাবে। আর দেখ তোর তেজও তেমন। তারপর উনি চিটাগং যেতেই হঠাৎ একদিন আমার বাবা আমাকে তার বাসায় ডাকেন। আমি বরাবর পর্দা করে চলতাম, বিয়ের পর পুরুষকে মুখ দেখাতাম না। বাসায় মেহমান এসেছে দেখে রুমের ভিতরে ছিলাম। সেদিন প্রচণ্ড বমি হয় আমার আর মুখেও অরুচি। হঠাৎ বাবা ডাকতেই দরজার আড়ালে আরমানকে দেখেছিলাম বাবার সামনে বসে কথা বলতে, আর টেবিলের মাঝে ছিল এক বাক্স টাকা। টাকার এই চুক্তিনামা দেখে শিউরে উঠেছিলাম। বিক্রি হয়ে গেলাম আরমানের কাছে টাকার বিনিময়ে। আমার বাবা সেদিন অনেক অনেক টাকার মুখ দেখে তার মেয়ের মুখটা ভুলে গিয়েছিলেন। আরমানকে আমি কখনোই মেনে নিতে পারিনি। বন্ধ ঘরে আবদ্ধ ছিলাম প্রায় 3 মাস। বারবার ভাবতাম মিনহাজ বুঝিয়ে আসবে আর আমাকে নিয়ে যাবে, কিন্তু সে আসেনি। আমি অপেক্ষারত ছিলাম তার। তারপর তুই যখন 5 মাস আমার গর্ভে এলি তখন পেটটা খানিকটা উঁচু হতে শুরু করল। আরমান প্রথমে ভেবেছিল যে তুই হয়তো ওর সন্তান, কিন্তু পরে যখন বুঝল যে আরু ওর মেয়ে নয় তখন সেই 5 মাস বয়সেই ও তোকে মেরে ফেলতে চেয়েছিল। একেই আহানকে উটকো ঝামেলা মনে করত, তার ওপর তুই। আমি যেহেতু একজন মা, আমি কখনোই আমার সন্তানের মৃত্যু চাইব না, তাই তোকে বাঁচাতে আরমানের পায়ে পড়ে অঝরে কেঁদেছিলাম। তার মনে যেহেতু আমার জন্য একটা দুর্বল স্থান ছিল, তাই আমার এই কথাটা আর ফেরাতে পারেনি। তারপর তুই হলি, তোর বয়স হলো 1.5 বছর। ততদিনে মিনহাজকে ফিরে পাওয়ার আশা প্রায় ভুলে যেতে থাকি। অপরূপ সৌন্দর্য নিয়ে জন্মালি তুই। তোকে কোলে নিলে কেউ আর আমাকে ফেরত দিতে চাইত না। সবাই বলতো যে আমার গর্ভে নাকি একটা হুর জন্ম নিয়েছে, কিন্তু সেই ছোট্ট হুরের ভবিষ্যৎ খুবই অনিশ্চিত ছিল। তোর অনিকা ফুপি তোকে খুব ভালোবাসতেন। তোকে কোলে নিয়ে খালি একটাই কথা বলতেন যে তোকে তার আরিশের বউ বানাবে। ছোট্ট আরিশ সেই কথাটা শুনে মুচকি মুচকি হাসত। তোর প্রতি ছোট্ট আরিশের এত যত্ন দেখে আমার চোখ জুড়িয়ে যেত, আর ভাবতাম যে কেউ তো আমার আরু মাকে ভালোবাসে। তোকে আরমান কখনো কোলে অবধি নেইনি, তা নিয়ে আমার যদিও কোনো দুঃখ ছিল না কখনো। হঠাৎ একদিন একটা বিরাট চেহারাওয়ালা, কালো হুডি পরা লোককে বাসায় ঢুকতে দেখে আমার কলিজা কেঁপে উঠল। নাম জানতে পারলাম তাহির আব্বান। তিনি নারী পাচারের সাথে যুক্ত। সেদিকে থেকে ওনার নামডাক অনেক। তাহির আব্বানের কুনজর যাতে তোর ওপর না পড়ে সেই জন্য সবসময় তোকে আগলে আগলে রাখতাম, কিন্তু শেষ অবধি কোনো কাজ হলো না। অবশেষে তার কুনজর পড়ল তোর ওপর। আরমানের ও দিনের পর দিন টাকার নেশায় আসক্ত হল।
ধীরে ধীরে সেও খারাপ কাজের সাথে যুক্ত হতে হতে খারাপ মানুষে পরিণত হল, যার কলিজা হয়তো টাকা দিয়ে মোড়া। একদিন তাহির আব্বান আর আরমানের গোপন কথোপকথন কানে আসতেই সিদ্ধান্ত নিলাম এক মুহূর্ত আর এ বাসায় আমার আরুকে রাখা যাবে না। যে কোনো সময় আরুর বিপদ হতে পারে, কারণ আরমান আমার সেই ছোট্ট হুরটাকে বিদেশে দেহ ব্যবসার জন্য পাঠাতে চেয়েছিল। মা হয়ে এই কতটা শোনা যে কতটা কষ্টকর তা সেদিন বুঝেছিলাম। ওই বাসা ছেড়ে পালানোর প্রয়োজন ছিল, কিন্তু কাছে এক কানাকড়িও ছিল না। তোদেরকে নিয়ে রাখব কোথায়? বেশ লক্ষ্য করেছিলাম যে তাহির আব্বানের নজর খানিকটা হলেও আমার ওপর পড়ে, তার নজরটা সুবিধার না। হঠাৎ একদিন তাহির আব্বান বাসায় আসে। আরমান ছিল না বাসায় তখন। ওনাকে দেখে আমি চমকে যাই। তার বাসার আসার কারণ জানতে চাইলে সে বলে উনি আমার ছোট্ট আরুকে নিতে এসেছেন। কথাটা শুনে আমার দুনিয়া ঘুরে যায়। তোর জীবন বাঁচাতে ওনার শর্তে রাজি হই, নিজেকে বিলিয়ে দিই তার কাছে, পরিবর্তে আমাকে কিছু টাকা দেন। সেই দিনের পর নিজের প্রতি তীব্র এক ঘৃণা জন্মায়। সামনে থাকা টাকাগুলোর দিকে তাকিয়েছিলাম বেশ অনেকক্ষণ, আর ভাবছিলাম জীবনের কালো অতীত অভিমান কাজ করছিল অনেক মিনহাজের প্রতি। আজ সে থাকলে এগুলো হতো না। তাহিরের কথা আরমানকে বলতে পারিনি আমি ভয়, কারণ তাহির আব্বান অনেক ক্ষমতাবান একজন। দ্বিতীয় দিন উনি বসায় আসলে আরও টাকা দেন। সেদিন টাকার সেই তীব্র বিশ্রী গন্ধ নাকে ধরেছিল বেশ। আমারও টাকাটা যেন দিন দিন নেশায় পরিণত হলো। রোজ রোজ মোটা অঙ্কের টাকার গন্ধটা মাদকের মতো কাজ করত। ভালো লাগতে শুরু করে এই দেহ ব্যবসা। এটাকেই যেন জীবনের বৃহৎ অংশ হিসাবে মানলাম। ধীরে ধীরে বুঝলাম টাকা মানুষের মনকে পিশাচের রূপ দেই। আমার মনটাও হতে লাগলো পিশাচের মতো। এত কিছুর ব্যাপারে আরমান কিছুই জানত না। আমি এসব কিছু ভ্রূণাক্ষরেও ওকে টের পেতে দিইনি। হঠাৎ তাহির আব্বান বাসায় আসা বন্ধ করে দিলেন, কারণ তার এমন নিয়মিত বাসায় আসা আরমান পছন্দ করত না। তিনি টাকা ছড়ালে তার চারিপাশে মেয়ের অভাব থাকবে না, কিন্তু আমার ক্ষেত্রে তো তেমনটা নই। আমি অনেক অনেক টাকা থেকে বগ্গিচত হলাম। অনাকাঙ্ক্ষিত জনচাহিদা আর টাকার নেশায় নেশাগ্রস্ত ছিলাম আমি। আরমান বাসা থেকে বার হতে দিত না, তাই বাড়তি কোনো সুযোগ সুবিধা আমার ছিল না। তারপর একদিন বাসায় আরমানের চেনা পরিচিত একজন লোক আসলো। আমিও তখন খুব যে খারাপ দেখতে ছিলাম তেমনটা নই। কাউকে সহজে আকৃষ্ট করার অদ্ভুত এক ক্ষমতা আমার ছিল। তারপর সেখান থেকে বাসায় শুরু হয় আমার টাকা উপার্জনের পথ। শুধু আরমান কেন, কাউকেই এ ব্যাপারে কখনো কিছু জানতে দিইনি, কিন্তু হঠাৎ একদিন অনিকা জেনে গেল আমার এই সব কুকীর্তি। আরমানকেও সব জানিয়ে দিতেই আরমান সেদিন বেধড়ক মেরেছিল আমাকে। আর অনিকা তারপর থেকে আমার সাথে বেশি কথা বলতো না, এমনকি এই বাসায় ও আসতো না। অনিকা সেদিন আমাকে বলেছিল, ছি ভাবি, তোমাকে এতদিন ভালো মানুষ ভাবতাম, কিন্তু তুমি যে এত জঘন্য একটা রূপ দেখাবে সেটা ভাবিনি। তোমার থেকে আমার আরু মাকে দূরে রাখো, ওর কাছে কাছে তুমি যাবে না। এত জঘন্য কাজ তুমি কিভাবে করতে পারো? টাকাটাই কি সব? একবারও নিজের সংসারের কথা, নিজের ছেলেমেয়েদের কথা ভাবলে না? তোমার মতো মহিলাদের সমাজে স্থান দেওয়া উচিত না। নিজের মতো তোমার মেয়েটাকে দয়া করে পতিতা বানিও না। ওর বাচ্চা মনটাকে এভাবে বিষিয়ে দিও না, ওকে ভালো থাকতে দাও। কথাটা সেদিন আমার বড্ড গায়ে লেগেছিল। যার জন্য চুরি করি তার জন্যই খারাপ অপবাদ শুনতে হয়, এই জিনিসটা যেন কোনোভাবেই মানতে পারছিলাম না। যে মেয়েকে বাঁচানোর জন্য নিজে পতিতা হয়েছি সেই মেয়ের জন্য আজ সবাই আমাকে কথা শোনাচ্ছে, মানুষ হিসাবে গ্রহণযোগ্যতা দিচ্ছে না। ব্যাপারটা আমার মনে বড্ড আঁচড় কেটেছিল। তোর প্রতি সেদিন তীব্র ঘৃণা জন্মেছিল। মনে হচ্ছিল যে তোর জন্মর আগেই যদি তোকে মেরে ফেলতাম। যদি এই পৃথিবীর আলো না দেখাতাম তাহলেই বোধহয় ভালো হতো। তাহলে আমাকেও পতিতা হতে হতো না, আর তোকেও এই নোংরা পরিবেশে আসতে হতো না। ইচ্ছা করছিল তোকে তখন গলা টিপে মেরে ফেলি, কিন্তু তোকে মারলে আমার রাগ মিটলেও আরমান আমাকে ছাড়ত না, কারণ ও যে তোকে অনেক অনেক টাকা দিয়ে বিক্রি করবে বলে স্বপ্ন দেখছে। সেদিন আরমানের হাতে বেল্ট দিয়ে মার খেয়ে সেই জায়গা দগদগে ঘা হয়ে গিয়েছিল, যা দেখলে আজও আমার মনের মাঝে আগুন জ্বলে ওঠে। বারবার মনে হয় সবথেকে বড় খেলোয়াড় তুই,
তুই যেন আমাকে শেষ করার জন্য এমন চালটা চালছিস, আর আল্লাহর কাছে তোর এই অপরূপ সৌন্দর্য চেয়েছিস আমাকে ধ্বংস করার জন্য। এতটুকু শুনতাই আরু ফুপিয়ে কেঁদে উঠল। আফসানা বেগম ঠিক ভুলের হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছেন। এখন আরু কিছু বোঝাতে গেলেও উনি কিছু বুঝবে না। এখন আরুর নিজের বোচার ইচ্ছাটা মরে গেছে, জন্ম নেওয়াটাও যেন পাপ বলে মনে হচ্ছে। আফসানা বেগমের চোখে ঘৃণা মিশ্রিত জল। এই চোখের জলের অর্থ বোঝা খুব কঠিন। উনি আবার বলতে শুরু করলেন, আরমানের সামনে ভালো হওয়ার তুমুল চেষ্টা করলাম, দেহ ব্যবসাটাকে এবার নিজের মধ্যে সীমাবদ্ধ না রেখে নিজের মতো আরও হাজারো মেয়েকে পতিতা বানানোর স্বপ্ন ভাসছিল আমার চোখে। সময় নিয়ে আরমানের সামনে নিজেকে ঘরোয়া স্ত্রী প্রমাণ করার চেষ্টাতে সফল হলেও আরমান মাঝে মাঝে পুরনো কথা টানত, যাতে ক্ষণে ক্ষণে তোর প্রতি রাগ বাড়ত। আমিও চাইতাম যে তুইও একটা পতিতা হস, তাই আমি আরমানকে আর আটকাইনি, আড়ালে ওকে সাপোর্ট করতাম। পুনরায় তাহির আব্বানের সাথে যোগাযোগ করলাম গোপনে। আমাকে যুক্ত করল তার বিরাট বড় সেই পতিতা পল্লীর সাথে। আস্তে আস্তে সেখানকার দায়িত্ব আমার হাতে তুলে দিল। আমি হলাম তার পতিতা পল্লীর মালকিন। সে কি আনন্দ, কি খুশি! অনেক টাকার অধিকারিণী আমি, অনেক টাকার। আজ তাহির আব্বান ধরা পড়েছে, সাথে আরমান সহ সবাই। সে জেলে গেলে একা ফাঁসবে না, সাথে আমাকে নিয়েও ফাঁসবে, তাই হসপিটালে গিয়ে তাকে খুন করে এলাম। আহ, কি শান্তি! তোর জামাই আরিশ ওর কাছে গিয়েছিল তোর খোঁজ নিতে, কিন্তু পায়নি। হা হা। আমার পরিকল্পনা মাফিক তাকে খুন করে আমার রাস্তা পরিষ্কার করলাম। শান্তি। এখন বাকি তুই। তোর কাছে দুটো পথ আছে, এক আমার মতো পতিতা হবি, আর দুই আমার হাতে মরবি। আরু এবার অদ্ভুতভাবে নিজের মুখে হাসি ফুটিয়ে বলল, তুমি কি চাও? আফসানা বেগম চুপ করে রইলেন। ওনার এই নীরবতা দেখে আরু এবার উচ্চস্বরে হেসে বলল, জানো তো আম্মু, আমি আজও তোমাকে ভালোবাসি, তার কারণ তুমি আমাকে জন্ম দিয়েছ, আমাকে পৃথিবীর আলো দেখিয়েছ। সেদিন আরমান সাহেব আমাকে মেরে ফেললে সেখানেই আমার কাহিনী শেষ হয়ে যেত, কিন্তু হলো না। দেখ, তোমার জন্যই এত হাসি কন্যা, সবকিছু উপভোগ করার সৌভাগ্য হয়েছে আমার। আমার জীবনে আমি আরিশ আর আরশিয়ানকে পেয়েছি, এটুকুই আমার জন্য যথেষ্ট। আশা করি ভবিষ্যতে তুমি আরও উচ্চবিত্তবান হও, আর তোমার পথে এই আরু নামক হুররা যেন কখনো জন্ম নিয়ে তোমার পথের কাটা না হয়, দোয়া করি। এটুকুই বলতে চাই। এত কিছুর পরেও তুমি আমার আম্মু, আমার ভালোবাসা। তোমার এই ঘৃণার মধ্যেও আমি ভালোবাসা খুঁজে পাই। আমি নিজেই এখন তৃষ্ণার্ত নিজের মৃত্যুকে গ্রহণ করার জন্য। আমি আর বাঁচতে চাই না, এটুকু ভেবে শান্তি পাচ্ছি। সবটা জানতে পারলাম, আর তোমার ঘৃণা ভালোবাসা দুটোরই দেখার মতো সৌভাগ্য হলো আমার। আমি খুব খুশি। আরুর কথা শেষ হতে না হতেই বাইরে পুলিশের গাড়ির আওয়াজ শোনা গেল। আরু দরজার দিকে ঘাড় ঘুরিয়ে বলল, আম্মু, তোমার হাতে সময় কম। আরিশ এসেছে হয়তো আমাকে নিতে। আমাকে মেরে ফেল, আমি আর বাঁচতে চাই না এই চোখে, আর আরিশকে দ্বিতীয়বার ভালোবাসার চোখে দেখতে চাই না। চোখ বুজে খানিকটা শান্তি পেতে চাই। আমাকে মেরে তুমি পালিয়ে যাও, নিজেকে বাঁচাও। আফসানা বেগম ওনার হাতে একটা কাচের বড় বোতল তুলে নিলেন। আরুর হাতটা তাড়াতাড়ি করে খুলে দিলেন। নিজের মেয়েকে মারতে উনি ভয় পাচ্ছেন, ওনার কলিজা কাঁপছে। নিজের সন্তানকে খুন করবে। আফসান বেগম চুপ করে আছেন দেখে আরু ওনাকে উত্ত্যক্ত করার জন্য বলল, যাতে উনি আরুকে মেরে ফেলেন। তুমি কিন্তু ভুলে যাচ্ছ যে তুমি একজন পতিতা, আর একজন পতিতা কখনো ভালো হতে পারে না। কথাটা শোনামাত্রই আফসানা বেগম গর্জে উঠে বললেন, হম্মম, আমি তাই। তুই পতিতার মেয়ে, তোর বাঁচার কোনো অধিকার নেই। কথাটা বলেই উনি আরুর মাথায় কাচের বোতলটা দিয়ে সপাটে মারলেন। নিমেষে আরুর মাথা থেকে রক্ত ঝরতে লাগল। আরুর চোখটা উল্টে আসতে লাগল, শরীর মাটিতে নেতিয়ে পড়ল। আফসানা বেগম আরুর রক্তাক্ত শরীরের দিকে তাকালেন। ওনার চোখ থেকে জল চিবুক বেয়ে গড়িয়ে পড়ছে। উনি নড়লেন না, ঠাই দাঁড়িয়ে আছেন। নিজের সন্তানকে মেরে ফেলেছেন। নিমেষেই আরিশ সহ মিনহাজ সাহেব আর পুলিশ রুমে ঢুকে গেল। আরু মেঝেতে পড়ে আছে, শরীরে রক্তের বন্যা, চারিদিকে টুকরো টিকরো ভাঙা কাচের ছড়াছড়ি, আর মধ্যে পড়ে আছে আরুর রক্তাক্ত নিথর শরীর।
আরিশ আরুকে এই অবস্থায় দেখে আরুর কাছে গিয়ে আরুকে ঝাপটে ধরল ওর বুকের মাঝে। আরিশের সাদা শার্টে রক্তে লাল ছোপ, কোলে পড়ে আছে আরুর রক্তাক্ত মুখ আর সেই মায়াবিনী চেহারা যাতে আরিশ বারবার পাগল হয়েছে। ওর আরু পাখি কি আর ওর রইল না? উড়াল দিল কি কোনো অজানা পথে? আর কি কখনো চোখ খুলে বলবে না, এই যে মিস্টার অভদ্র, আপনিই যে আমার তুমি নামক প্রাপ্তি? চলবে।